প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই বাসায় আছো। আশা করি সবাই বাসায় থাকবা, কারণ বাসা খুব গুরুত্বপূর্ণ। কাজ ছাড়া বাসার বাইরে যাওয়া দরকার নেই, যেহেতু জানো তো সবাই বিশ্বব্যাপী যে অবস্থা চলছে। আচ্ছা, তাহলে আমাদের আজকের রাজশাহী কোর্ট একাডেমির যে অনলাইন প্রতিদিন হয় তার ধারাবাহিক ক্লাস আজকে তোমাদের নিব নবম ও দশম শ্রেণীর ইতিহাস। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা। ক্লাসটা তোমাদের বাসায় পড়া দেওয়া ছিল যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায় তোমরা তোমাদের মতো করে রিডিং পড়বা। তা আশা করি তোমরা সবাই পড়েছো। এখন আমি তোমাদের এই ৪র্থ অধ্যায়ের সম্বন্ধে আলোচনা করব। তাহলে তোমাদের যদি বাসায় তোমরা পড়ে থাকো তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। এখন আমরা ৪র্থ অধ্যায় পড়ব। পৃষ্ঠা দেখো ৩২ হতে শুরু, ৩২ হতে ৪৪, ৩২ হতে ৪৪ পৃষ্ঠা। কি আজকের এই ৪র্থ অধ্যায়ে পড়ব আমরা কি? প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। তাহলে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সম্বন্ধে জানতে হলে আমাদের কিছু ধারণা থাকা দরকার, তাই না? যদি আমাদের এই প্রাচীন বাংলার যে রাজনৈতিক ইতিহাস খ্রিস্টাব্দ পূর্ব ৩২৬ হতে ১২০৪ পর্যন্ত, এই খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের কি ছিল? শাসন কাল ছিল। সেটা কি ছিল, কিভাবে আসছিল? এই যে দেখো, তোমরা তোমাদের বইয়ে পড়েছো যে রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায় কত? ৩০০ খ্রিস্টপূর্ব ৩২৬ হতে ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা যায়। বিভিন্নভাবে বা বিচ্ছিন্নভাবেই বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে। বিচ্ছিন্নভাবে কিভাবে? এই যে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসে বিচ্ছিন্নভাবে এই রাজনৈতিক যে বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে। মৌর্য ও গুপ্ত, এর আগের ক্লাসেও তোমরা অবশ্যই জেনেছো, মৌর্য ও গুপ্ত শাসনের অবসানের পর এক অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছিল এবং উত্তর বাংলার রাজা শশাঙ্ক সবচেয়ে শক্তিমান ছিলেন। উত্তর বাংলার রাজা শশাঙ্ক সবচেয়ে শক্তিমান ছিলেন। তার মৃত্যুর পর দীর্ঘকাল বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। এই যে শশাঙ্ক মারা যাওয়ার পর এই বাংলায় অরাজকতার সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কোনো শাসক ছিল না। এরকম কতদিন চলেছিল? প্রায় ১০০ বছর এই অবস্থার মধ্যে কাটে। এই ১০০ বছর এই বিশৃঙ্খলার মধ্যেই কাটে। মানে শাসক যদি না থাকে, কোনো রাজ্যের যদি রাজা না থাকে, তাহলে কীরকম কাটে তোমরা তো জানো, পড়েছো। আচ্ছা, তারপরে ফলে রাজ্য অবস্থার মধ্যে কি হয়? বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর গোপাল নামে এক নেতা এই অরাজকতা অবস্থার অবসান ঘটান। গোপাল নামের এক নেতা, এই যে আমরা পড়ছি প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, এখানে দেখো গোপাল নামের এক শাসক এসে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, ১০০ বছর ধরে কোনো রাজ্য পরিচালনার প্রধান ছিল না, সেখানে এসে এই গোপাল নামের একজন নেতা এসে কি করলো? ক্ষমতা নিল। এই অরাজকতা সৃষ্টির কি করলো? অবসান ঘটালো এবং পাল বংশের প্রতিষ্ঠা করলো। এবং এরপরে কি করলো? পাল বংশ প্রতিষ্ঠা করলো। দ্বাদশ শতকের মাঝামাঝি পাল বংশের এই যে পাল বংশ সৃষ্টি করলো, তারপরে কি হলো? দ্বাদশ শতকের সময় বা দ্বাদশ শতকের পাশাপাশি সময়ে কি মাঝামাঝি সময়ে কি করলো? পাল বংশের পতন ঘটলো।
দ্বাদশ শতকের। ভালো করে মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। তোমরা তো অবশ্যই, তোমাদেরকে বলেছিলাম একটু রিডিং পড়তে, তোমাদের পাঠ্য বই থেকেই সব প্রশ্ন হবে তোমাদের। তো এবার কি হলো, পাল বংশের পতন ঘটলো দ্বাদশ শতকের মাঝামাঝি সময়। এরপর কি হলো, সেন বংশ পূর্ব বাংলায় রাজ্য স্থাপন করে। এই সেন বংশ কি করলো, প্রায় 200 বছর শাসন করলো সেন বংশ। এরপর ত্রয়োদশ শতকের প্রথম দশকে মুসলমান শক্তির হাতে সেন বংশ পরাজিত হলো। হ্যাঁ, এই সেন বংশ পরাজিত হলো মুসলমান শক্তির কাছে। এরপর শুরু হলো নতুন অধ্যায়, বাংলার মধ্যযুগ। এরপর কি শুরু হলো, নতুন অধ্যায়, বাংলার মধ্যযুগ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে কিছু এই অধ্যায়ের কিছু পয়েন্ট লিখব। তাহলে তোমাদের একটু সুবিধার্থে আমি একটু চিত্র দেখিয়ে নিই। লক্ষ্য করো, আমার হাতের দিকে দেখো চিত্রটা। এই চিত্র দেখলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, সোমপুর বিহার, পাহাড়পুর নওগাঁ, এই চিত্রটা ভালো করে দেখো। সোমপুর বিহার, তোমরা এর আগেও এই অধ্যায়ের তোমাদেরকে পড়িয়েছিলাম ক্লাসে, আবারও তোমাদের অনলাইনে ভালো করে দেখাচ্ছি। দেখো চিত্রটা, সোমপুর বিহার, পাহাড়পুর নওগাঁ। তারপরে আর একটা চিত্র দেখো, লক্ষ্য করো। এই চিত্র থেকে তোমরা কিছু ধারণা করতে পারবা যে সোমপুর বিহার কি। তবে আমরা আজকের এই অধ্যায়ে যেই প্রশ্নগুলো পড়ব, এই প্রশ্নগুলো আমি একটু লিখে দিচ্ছি, সবাই লিখে নাও। লিখে দেওয়া পরে আমি প্রশ্নগুলোর উত্তর বলে দেব, তাহলে তোমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, তাহলে আমরা আজকে কি কি পড়ব। গোপাল কিভাবে সিংহাসনে বসেন। গোপাল কিভাবে, 1 নম্বর, গোপাল কিভাবে সিংহাসনে বসেন। সিংহাসনে বসেন। গোপাল কিভাবে সিংহাসনে বসেন, আমরা এই অধ্যায়ে জানব যে গোপাল কিভাবে সিংহাসনে বসেন। তারপরে 2 নম্বর প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে। 3 নম্বর, বাংলার মৌর্য শাসনকাল পরিচালিত হতো কিভাবে। তারপর জানব সেনদের বক্র ক্ষত্রিয়, বলা হয় কেন। 5 নম্বর জানব, জাতি হিসেবে কাদেরকে নিষাদ বলা হতো। জাতি হিসেবে কাদেরকে নিষাদ বলা হতো।
প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে এই যে চতুর্থ অধ্যায় থেকে যেগুলো জানবো, এই চতুর্থ অধ্যায়ের যে পাঠগুলো জানবো, সে পাঠগুলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি একটু লিখে দিলাম। তোমরা বাসায় সবাই একটু লিখে নাও। দেখো, তোমাদের সুবিধার্থে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন যদি এসে থাকে, সৃজনশীল প্রশ্ন, তা আশা করি তোমরা পারবা। কারণ তোমাদের এই অধ্যায় থেকে যেগুলো মূল প্রশ্ন, সেই মূল প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি। এখান থেকে সৃজনশীল প্রশ্ন ক খ আশা করি পারবা। তাহলে আমরা একটু লক্ষ্য করি সবাই। দেখো, গোপাল কিভাবে সিংহাসনে বসেন, 1 নম্বর আমরা জানবো এই পাঠ থেকে। তারপরে আরেকটা জানবো 2 নম্বর, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? খুব সুন্দর প্রশ্ন। বাংলার মৌর্য শাসনকাল পরিচালিত হতো কিভাবে? আমি প্রশ্নটা আবার বলছি তোমাদের জন্য, বাংলার মৌর্য শাসনকাল পরিচালিত হতো কিভাবে? 4 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেনদের বক্র ক্ষত্রিয় বলা হয় কেন? 5 নম্বর হচ্ছে, জাতি হিসাবে কাদেরকে নিষাদ বলা হতো? আমরা আজকের এই অধ্যায়ের এই পাঠগুলো জানব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আমরা প্রথমে জানি গোপাল কিভাবে সিংহাসনে বসেন। গোপাল কিভাবে সিংহাসনে বসেন? শশাঙ্কের মৃত্যুর পর, এই যে এর আগে আমি আলোচনা করলাম যে শশাঙ্কের মৃত্যুর পর গোপাল, আমি প্রথমে তোমাদের গোটা অধ্যায়ের মূল অংশগুলো বলেছিলাম, তো সেটারই এই প্রশ্নের উত্তর ওই যেটা বলেছিলাম তার মধ্যেই ছিল যে গোপাল কিভাবে সিংহাসনে বসেন। তাহলে কিভাবে গোপাল বসেন, যে শশাঙ্ক একজন শক্তিশালী রাজা ছিলেন। তার মৃত্যুর পর বাংলার ইতিহাসে একটা অন্ধকার ও অরাজকতার সৃষ্টি হয় বা অন্ধকারের সূচনা হয়। কি হয়, যে যখন দেখবা যে কোনো দেশে রাজা না থাকে, তখন সেখানে বিশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি হয়। তো তারই ধারাবাহিকতা এখানে হয়েছে যে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। দীর্ঘদিনের এই অরাজকতার অবসানের জন্য দেশের প্রবীণ নেতারা কি করল, দেশের প্রবীণ নেতারা মনস্থির করলেন যে তারা এই বিবাদ ভুলে একজনকে স্বেচ্ছায় রাজপথে আসীন করবেন। কি করবেন, যে হানাহানি সবাই না করে, সবাই যারা জ্ঞানী তারা একটা বসে চিন্তা ভাবনা করলেন যে এখানে একটা নতুন রাজা দরকার। তা না হলে এই যে 100 বছর ধরে সেখানে কোনো রাজত্ব পরিচালনার রাজা ছিল না, এই জন্যে এখানে বিশৃঙ্খলা ঘটেছিল। তো সেটা সমাধানের জন্যে এই শশাঙ্কের মৃত্যুর পর এই যেটা বলছি, এই গোপালকে এখানে রাজপথে আসীন করা হয় এবং তার প্রভুত্ব স্বীকার করতেন। এভাবে গোপালকে নির্বাচিত করা হয় এবং তিনি সিংহাসনে বসেন। এভাবে এই গোপাল সিংহাসন আহরণ করেন। কিভাবে আহরণ করেন? শশাঙ্কের মৃত্যুর পর দীর্ঘ 100 বছর, তোমাদের সুবিধার্থে আমি আবার বলছি, এই শশাঙ্কর মৃত্যুর পর এই দীর্ঘ 100 বছর সেখানে অরাজকতা চলে। সেটা সমাধানের জন্য সেখানকার যারা জ্ঞানীগুণী জনেরা তারা মনস্থির করলেন যে গোপালকে এখানে এই সিংহাসনে বসালে এখানে অরাজকতা যে সৃষ্টি হচ্ছে, অস্থিতিশীল যে সৃষ্টি হচ্ছে, সেটা দূর হবে। এজন্যে গোপালকে মনস্থির করা হয়েছিল যে এই রাজপথে যদি গোপাল থাকে তাহলে এখানে আর কোনো বিভ্রান্তি বা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হবে না। এজন্যেই এই ভেবেই গোপালকে নির্বাচিত করা হয়। হ্যাঁ,
তাহলে এই গোপাল কিভাবে সিংহাসনে বসেছিলেন, কার মৃত্যুর পর? এখন যদি আমরা এরকম প্রশ্ন দিয়ে থাকি তাহলে আমরা অবশ্যই পারবো প্রিয় শিক্ষার্থী, যে গোপাল কিভাবে সিংহাসনে বসেন। এই চতুর্থ অধ্যায় যে আমরা পড়ছি সবাই বুঝতে পারছি, খুব সহজ। এরপর পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এই যে একটু আগে বললাম যে এই ক্লাসের শুরুতে বলেছি তোমাদেরকে যে এই যে গোপাল যখন সিংহাসনে বসেন তারপরে কি হলো, পাল বংশ প্রতিষ্ঠাতা হলো। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, উত্তরটা সহজে বাড়িয়ে যাচ্ছে। পাল বংশের প্রতিষ্ঠাতাকে, হ্যাঁ, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতার নাম গোপাল। তাহলে আমরা 1-2 প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। এরপরে আমরা 3 নম্বর যাব। বাংলার মৌর্য শাসনকাল পরিচালিত হতো কিভাবে? বাংলার মৌর্য শাসনকাল পরিচালিত হতো কিভাবে, আমরা এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল উত্তরবঙ্গ আনুমানিক 2য়-3য় শতকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনলাইন ক্লাস দেখছো একটু মনোযোগ দাও। দেখো, মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল উত্তরবঙ্গ আনুমানিক 2য় ও 3য় শতকে। এই যে আমরা যে প্রশ্নটা পড়ছি বাংলার মৌর্য শাসন, তাহলে 2য় ও 3য় শতকে এটার উত্তরবঙ্গ আনুমানিক 2য় ও 3য় শতকে এটা কি হয়েছিল, অন্তর্ভুক্ত হয়েছিল। সে সময় মৌর্য শাসনের কি ছিল, মৌর্য শাসনের প্রাণকেন্দ্র ছিল পুণ্যনগর। সে সময় এই মৌর্য শাসনের প্রাণকেন্দ্র ছিল পুণ্যনগর। আর এই পুণ্যনগর বর্তমান কি বগুড়ার 5 মাইল উত্তরে মহাস্থানগড়ে অবস্থিত। বগুড়ার 5 মাইল উত্তরে মহাস্থানগড়ে। মনে করা হয় মহাস্থান নামক একজন রাজপ্রতিনিধির মাধ্যমেই তখন বাংলায় মৌর্য শাসন কাজ পরিচালিত হতো। তাহলে বাংলার মৌর্য শাসন কাজ পরিচালিত হতো কিভাবে, কোথাকার? এই যে মহাস্থান, এখানে মনে করা হয় মহাস্থান নামক একজন রাজ প্রতিনিধির মাধ্যমে তখন বাংলায় মৌর্য শাসন কাজ পরিচালিত হতো। তাহলে কিভাবে হতো আমরা বলছি যে মহাস্থানগড়ের মানে নওগাঁর মানে বগুড়ার 5 মাইল উত্তরে মহাস্থানগড়ে গড়ে উঠেছিল। আর মনে করা হয় মহাস্থান নামক একজন রাজ প্রতিনিধির মাধ্যমে তখন এই বাংলার মৌর্য শাসন কাজ পরিচালিত হতো। এরপরে আমরা যাব সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন। দেখো সবাই লক্ষ্য করো, 5 নম্বর প্রশ্ন আগে 4 নম্বর, সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন? সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন? প্রশ্নটা খুব সহজ। সেন বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ থাকে। এই প্রশ্নটা খুব সহজ, খুবই সহজ। দেখো, সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন? সেন বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ, পরে পেশা পরিবর্তন করলে তাদেরকে বক্রক্ষত্রিয় বলা হয়। তাহলে তোমাদের এখন যদি তো প্রশ্ন করি যে সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন, তখন তোমাদের উত্তর একেবারে সহজ। তোমাদের সুবিধার্থে আমি এই প্রশ্নের উত্তরটা আবার বলার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দাও। সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন, তোমাদের সুবিধার্থে বলছি আবার, যে সেনরা প্রথমে ব্রাহ্মণ, পরে তারা যদি পেশা পরিবর্তন যারা করে তাদেরকে কি বলা হয়, বক্রক্ষত্রিয়। এক কথায় সেনরা প্রথমে ব্রাহ্মণ, পরে পেশা পরিবর্তন করলে তাদেরকে বলা হয় বক্রক্ষত্রিয়। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যাব জাতি হিসাবে কাদেরকে নিষাদ বলা হতো। জাতি হিসাবে কাদেরকে নিষাদ বলা হতো?
জাতি হিসাবে এই প্রশ্নটা সৃজনশীল প্রশ্নে অনেক সময় কয়ে থাকতে পারে যে জাতি হিসাবে কাদেরকে নিষাদ বলা হতো। জাতি হিসাবে অষ্টিক গোষ্ঠীকে নিষাদ বলা হতো। অষ্টিক, এটা সৃজনশীল প্রশ্ন থাকতে পারে, জাতি হিসাবে কাদেরকে নিষাদ বলা হতো। জাতি হিসাবে অষ্টিক গোষ্ঠীকে নিষাদ বলা হতো। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের এই চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের রাজনৈতিক প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত এটার কাল ছিল। হ্যাঁ, আর আমরা আজকে এই চতুর্থ অধ্যায় সম্বন্ধে আলোচনা করলাম। এখন তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া থাকবে। তোমরা একটু বাড়িতে এই একটা সৃজনশীল প্রশ্ন আমি ক খ গ ঘ লিখে দিচ্ছি, তোমরা একটু বাড়িতে পড়বা। তোমাদের বাড়ির কাজ, শুধু বাসায় বসে বসে সময় কাটালে হবে না, বাসায় কী করতে হবে? পড়তে হবে, মনোযোগ দিতে হবে পড়ার প্রতি। যদি তোমরা বাসায় পড়ার প্রতি মনোযোগ না দাও তো তোমাদের রেজাল্ট ভালো হবে না। আমাদের ক্লাস সবার লক্ষ্য করবা। আচ্ছা, তোমাদের একটা দেখি বাড়ির কাজ দিচ্ছি, সৃজনশীল প্রশ্ন তোমাদের পাঠ্য বই থেকে দিচ্ছি। আমি একটু পড়ে দিচ্ছি উদ্দীপকটা, আর ক খ গ ঘ 4টে প্রশ্ন লিখে দিচ্ছি, তোমাদের বাসার কাজ। আর যদি তোমাদের প্রয়োজন হয় যে চতুর্থ অধ্যায়ের আমাদের সিটের দরকার, হ্যান্ড নোটের দরকার, তা আমার অফিসে দেওয়া আছে, তোমরা যোগাযোগ করলে পাবা, সিট ক্লাস সিট দেওয়া আছে। তাহলে আমি তোমাদের একটু দেখে নিই, এই যেটা বাড়ির কাজ দিব সেটা হচ্ছে, লক্ষ্য করো সবাই, উদ্দীপকটা আমি বলে দিচ্ছি। অজয় তার পরিবারের পুরাতন নিবাস ত্যাগ করে নবীনগরে নতুনভাবে বসবাস শুরু করেন। কালক্রমে তিনি নবীনগরের শাসন ক্ষমতার অধিকারী হন। এলাকার উন্নয়নের জন্য তিনি বহুবিধ কার্য সম্পাদন করেন। তাছাড়া তার পরবর্তী বংশধরেরাও শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যে বিশেষ অবদান রাখেন। তার এলাকায় বসবাসরত বিভিন্ন ধর্মের লোকজন বৈষম্যর শিকার হতেন। উদ্দীপক ছিল আজকের প্রশ্নে, তোমাদের বাসার বা বাড়ির কাজের উদ্দীপক ছিল এটা। এখন আমি তোমাদের এই সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ এই 4টে প্রশ্ন লিখে দেব, তোমরা লিখে নাও, অবশ্যই লিখে নাও। দেখো, 1 নম্বর ক, খড়গ বংশের রাজধানী কোথায় ছিল? রাজধানী কোথায় ছিল? খ, প্রশ্ন হচ্ছে খড়গ বংশের রাজধানী কোথায় ছিল। এরপর খ, সেনদের, দেখো লক্ষ্য করো, তোমাদের একটু আগে আমি এই প্রশ্নটা বলে দিলাম যে সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন। সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন? এই প্রশ্নটা তোমাদের, দেখো তোমরা যারা ক্লাস করো নিয়মিত, তোমাদের জন্য কত সুবিধা। একটু আগে এই প্রশ্নগুলো বলে দিলাম, এবার তোমাদের বাড়ির কাজে একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, সেটার কত সহজে তোমরা উত্তর পেয়ে যাবে। এরপরে আমরা গ যাব, গ প্রশ্নে যাব, নবীনগরের শাসক, গ, নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে, কর্মকাণ্ডে কোন সেন, কোন সেন শাসকের কর্মকাণ্ডের, সেন শাসকের কর্মকাণ্ডের প্রতিফলন লক্ষ্য করা যায়।
প্রতিফলন লক্ষ্য করা যায়। ব্যাখ্যা করো। হ্যাঁ, এরপরে ঘ প্রশ্ন হচ্ছে, তুমি কি মনে করো উক্ত শাসকের বংশধরেরা শিক্ষা ও সাহিত্যে কি হয়েছে, যথেষ্ট শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের আমি আজকে বাড়ির কাজ দিলাম। বাড়ির কাজটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন, সেটা আমি তোমাদের উদ্দীপকটা বলে দিলাম। আর প্রশ্নটা লক্ষ্য করো যে ক হচ্ছে খড়গ বংশের রাজধানী কোথায় ছিল, সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন, খ গ হচ্ছে নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে কোন সেন শাসকের কর্মকাণ্ডের প্রতিফলন লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। এরপরে ঘ লক্ষ্য করো, তুমি কি মনে করো উক্ত শাসকের বংশধরেরা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছিল বা রেখেছেন, প্রশ্নটা এরকম হবে, রেখেছেন। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমরা আজকের এই অধ্যায়ের কি প্রশ্ন জানলাম, আমাদের আজকের ক্লাসের কি শিখলাম, আমি এখন যদি তোমাদের প্রশ্ন করি প্রিয় শিক্ষার্থী, যে আমরা আজকে এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম, কেউ কি বলতে পারবা খুব সহজ করে? যেমন আমরা শিখলাম সেনদের বক্রক্ষত্রিয় বলা হয় কেন, কত সহজ, তাই না? শিখলাম না এই প্রশ্নটা খুবই সহজ, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কি শিখলাম, গোপাল কিভাবে সিংহাসনে বসলেন, এই অধ্যায়ে শিখলাম না? সবাই আমরা এগুলো শিখলাম না? এখন যদি তোমাদের প্রশ্ন করি যে গোপাল কিভাবে সিংহাসনে বসলেন, খুব সহজ। তারপরে যদি প্রশ্ন করি যে মনে করো পাল বংশের প্রতিষ্ঠাতা কে, খুবই সহজ। তাহলে আমরা আজকে এই প্রশ্নটা যেগুলো পড়লাম, এই অধ্যায় থেকে যেগুলো প্রশ্নগুলো বললাম, আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনেছ। তো তোমাদের এরপরের চ্যাপ্টার 6ষ্ঠ অধ্যায়, এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায়টা তোমরা বাসায় একটু রিডিং পড়বা, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে সুবিধা হবে। তা আশা করি তোমরা এর পরের অধ্যায়টা মনোযোগ দিয়ে পড়বা। সবাই বাসায় রিডিং পড়বা। বাসায় যদি রিডিং বই পড়ো দেখবা সময় কেটে যাবে, বাইরে যাওয়ার মনোভাবটা হবে না। তো আজকের মতো বিদায়, খোদা হাফেজ।